আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি এই যে বলেছিলাম যে লালমনিরহাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত ৬২ কিলোমিটার ইন করেছে, আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে। তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে। সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান, তিনি সেখানে গিয়েছেন, সৈন্যদের সাথে কথা বলেছেন, সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত প্রথম বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায়, তার মধ্যে এই খবরটি একটি ছিল। পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি ভারতীয় একটা নিউজ 18-এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত, তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে। এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইউনূসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন। তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে 7 রাজ্য রয়েছে, নর্থ ইস্ট স্টেটস, সেগুলো ল্যান্ড লক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইউনূস, এবং তিনি শাসিয়েছেন। আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের 7 স্টেটসের সাথে বিজনেস করতে হলে ডক্টর ইউনূসের মাধ্যমে করতে হবে। কি একটা বৃহৎ প্রতিবেশীর 7টা রাজ্যের লিস্ট যেন উনি নিয়েছেন। তো এইসব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন। রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন, যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন, তিনি অনেক বেশি কথা বলেন না। তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই যে একটা উত্তেজনা, ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে, এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না, তারা কাজে প্রমাণ করছে। এদিকে ডক্টর ইউনূস, যিনি রাষ্ট্রের অন্তত 2000 কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে, তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা আগ্রহ বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন। এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস বা পিআর অ্যাক্টিভিটিস কিন্তু মারাত্মক। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালায়। একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিস এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে, তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের, এই পিআর ফার্মগুলার। কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিআর অ্যাক্টিভিটিস গুলা যেন আর সাফল্যের মুখ দেখছে না। যে পত্রিকাগুলো তাকে 1 বছর আগে, 6 মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত, সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখর হয়েছে। একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন, তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ, সেই আগ্রহের আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে। সবাই শুনতে চেয়েছে এতদিন শেখ হাসিনা কি বলতে চান, কি করতে চান, কোথায় আছেন, কেমন আছেন। তো সারা বিশ্ব এখন
পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী। অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইউনূসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন, এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল, কারণ তিনি তো মাল ডালেন, টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না, তার লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং। এই যে আমেরিকায় গেলেন, 700 কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন, ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস, যে ফিনান্সিয়াল টাইমসের সম্পাদক ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক, সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে 1 বছর আগের যে অভ্যুত্থান, হ্যাঁ, এই যে যে জেনারেশন যে জেনজির যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি 1 বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে। এবং পুরো পুরো ইউনূসের গত 15 মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে। এটা তো কথা ছিল না, অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তো এটা স্পেক করেনি, তার তো মানে পিয়ারের পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই। তো এখন এই সম্প্রতি দেখেন, এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে, তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য 18 কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতায় নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে 18 কোটি টাকা ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়েছেন, এটা রাষ্ট্রের সরকারের টাকা, এই আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে। এবং এই যে টাকাটা, এই 18 কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল, যখন ফাইলগুলো মুভ করাচ্ছে, তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে, ওই ডাস্টবিন শফিক। হ্যাঁ, সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না, সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে এটার এপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন। তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনূসকে প্রমোট করবেন, সেটাও ফেল করছে। এবং এই 18 কোটি টাকার যে রেজাল্ট, ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না, আল জাজিরা, কাতার ভিত্তিক, বড়জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই, এর বাইরে কিছু পাচ্ছেন না। সুতরাং ডক্টর ইউনূস ডাস্টবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়ার, এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনূস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম। ইউনূস সেন্টারকে দরকার হলে আরো ফান্ডিং করে, আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল। ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল্ড। এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইউনূসকে এরকম উত্তেজিত হতে দেখেনি, এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত করজোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ ক্ষেপেছে এবং বলেছে, ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট, তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন, 15 বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন, তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না। একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা। পুরো ইউনূস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনাকে নিয়ে এত তোলপাড় কেন? যেখানে বাংলাদেশের কোন মিডিয়া সাহস করে শেখ হাসিনার সম্পর্কে দুলান লিখে না, যেখানে সারাক্ষণ বাংলাদেশের মিডিয়া ফেসিস 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 বলেই তাদের গলা শুকায়, সেখানে আন্তর্জাতিক মিডিয়াতে হঠাৎ করে এত জয় জয়কার কেন? এই বিষয়টা আলোচনা করার আপনাদের ছোট্ট একটা গল্প বলি, যেটা বঙ্গবন্ধুর জীবনী থেকেই নেওয়া। সেটা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা ডাক দিয়েছিলেন এবং উনি জেল বন্দী ছিলেন, তখন ওনার সাথে যারা দেখা করতে যাইতেন তাদের সকলকে নাকি বলতেন যে
টেনশন করো না, আমি দ্রুতই বের হয়ে আসবো। একথা বারবার বলতেন। এখন উনি যখন বেরিয়ে আসলেন তখন নাকি ওনাকে জিজ্ঞেস করছে সবাই মিলে যে আপনি কিভাবে এত কনফিডেন্ট হলেন যে আপনি বেরিয়ে আসবেন সবসময় বলতেন। তখন উনি হাসি দিয়ে বললেন, আমারে পড়ার জন্য ইত্তেফাক পত্রিকা দেওয়া হইতো, আর সেই ইত্তেফাক পত্রিকায় প্রথম প্রথম দেখা যাইত যে আঙ্গুল পরিমাণ, একটা বুড়া আঙ্গুল পরিমাণ ছিদ্র, আস্তে আস্তে ছিদ্র বড় হইতে এমন পর্যায়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আর কোনো ছিদ্র নাই। তখনই আমি বুঝে গেলাম যে আমি এবার বের হয়ে যাব, কারণ হচ্ছে প্রথম ছোট করে নিউজ হইতো আমার নিয়ে, সেগুলা ছিদ্র করে দিত, পরে এত বড় বড় নিউজ হওয়া শুরু করলে পুরো পত্রিকায় কাইটা দিতে হইতো। সুতরাং আমিও বুঝে গেলাম যে ওগো সময় শেষ, আমি বেরিয়ে আসবো। ঠিক সেই অবস্থায় এখন বর্তমানে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই যে আপনাদের বললাম যে শেখ হাসিনার বিষয়ে আপনি কোনো নিউজ করলে বা ফেসবুক পোস্ট করলো যেখানে আপনাকে মবের শিকার হতে হচ্ছে, পুলিশ ধরতেছে, কেন তোমরা শেখ হাসিনা এনে কথা কও, এই জন্যই আপনার ঢুকানো হচ্ছে, সেই সময় হঠাৎ করে তিনটা সংবাদ মিডিয়া, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সংবাদ মিডিয়া রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্সে একযোগে প্রচারিত হলো শেখ হাসিনার ভাষণ। শেখ হাসিনাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর ফ্রন্ট পেজে ছাপা হলো বড় বড় করে। এটার পরে আমাদের বাংলাদেশের সকলের টনক নড়ল, ইন্টারিম গভর্নমেন্টের টনক লড়ল, ডাস্টবিন শফিক এবার রয়টার, এএফপি, ইন্ডিপেন্ডেন্সকে সাংবাদিকতা শিখাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আরেক বোমবাস্টিং খবর, তা হচ্ছে পৃথিবীর আরেক বিখ্যাত ম্যাগাজিন দ্য উইকে আসছেন শেখ হাসিনা কাভার পেজ সহ ওনার ভাষণ, এবং ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ইংলিশ পত্রিকাতে অলরেডি ওনার ভাষণটা ছাপা হয়েছে। এখন আপনারা যদি 2-4 দিন পরে যদি দেখেন যে ব্লুমবার্গের মতন ব্লুমবার্গের মতন মিডিয়াতেও ওনার ভাষণ প্রচারিত হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। আজ গতকাল দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেস, তাও অনেক প্রভাবশালী একটা পত্রিকা, সেটা তো ওনার কথা ছাপানো হয়েছে। দ্য হিন্দু, দ্য টাইমস, এগুলো সবগুলোতে আস্তে আস্তে আসছে। এবং আগামী 2-4 দিনের ভেতরে, মানে 13 তারিখের ভেতরে যদি আপনারা ওনাকে সশরীরে কোনো টিভি ইন্টারভিউ দেখেন, সেটা তো অবাক হওয়ার কিছু নেই। তো হঠাৎ করে কেন ওনাকে নিয়ে সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো এত হয়েছে, একটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে। এটা ছিল আপনার 2024-এর অক্টোবরের 3 তারিখ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এবং ওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য টাইম, ওইখানটা ফিচার ছিল যে 1 বছরের ভেতরেই শেখ হাসিনা ফিরে আসবে। শেখ হাসিনা প্রাসঙ্গিক বাংলাদেশের জন্য, এবং ওখানের যেই পরিস্থিতিটা বর্ণনা করেছিল যে জঙ্গিবাদী মৌলবাদীদের উত্থান হবে বাংলাদেশে, আর সেটা ঠেকানোর জন্য এক শেখ হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই। সে পত্রিকাটা আপনারা যদি পারেন, অনলাইনে আছে, সেটা আপনারা পড়ে দেখতে পারেন। আমার কথা মিথ্যা না সত্য সেটা আপনারা পেয়ে যাবেন। আপনারা জাস্ট অনলাইনে গিয়ে সার্চ করুন অক্টোবর 3, 2024-এর দ্য টাইম পত্রিকা। আমি পত্রিকাটার ছবি অবশ্য দিয়ে দিব, আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে দেখে নিতে পারেন। এই পত্রিকাগুলো যখন 2024-এর 3 অক্টোবর যখন বলেছিল, তখন বাংলাদেশে চলছিল ইউনূস সরকারের জয় জয়কার। প্রতিদিন নিউজ, ইউনূস সরকার হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, চুদলিং পং করেঙ্গা। এরপর আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় ইউনূস সরকার নোবেল বিজয়ে উনি চুদলিং পং করকে বাংলাদেশকে ছাড় দেঙ্গা, এগুলা নিয়ে ব্যাপক হই কই। এবং সর্বশেষ বিবিসি 2-3টা পর্বে এই 24 আগস্টে কি হয়েছে, কেমন হয়েছে, জাতিসংঘ কি বলেছে, এগুলো নিয়ে বিশাল নিউজ। হঠাৎ গত 1 মাস ধরে ওনাদের সবার ঘুম ভাঙা শুরু হয়ে গেছে। কখন? যখন ওনারা দেখলেন যে ডিপ স্টেট তো আর টাকা দেয় না, আমেরিকা তো মনে হয় পাশ সরে গেছে, যেই শুনলেন যে শি জিনপিং শেখ হাসিনার সাথে কথা বলছে, যেই শুনলেন যে আমেরিকান সোলজাররা নাকি বর্ডারের কাছাকাছি এসে গেছে, এই অবস্থায় ওনাদের টনক নড়া শুরু করলো। সবচেয়ে বেশি টনক লড়লো যখন বলা হলো যে শেখ হাসিনা আগামী কিছুদিনের ভিতরে 10টি দেশ সফর করবেন এবং রাশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আপ্যায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, দাওয়াত দিয়েছে ওনাদের রাষ্ট্রীয় অতিথি হওয়ার জন্য। এইসব নিউজ যখন চাউর হওয়া শুরু করলো, তখন এই বিদেশি সাংবাদিকদের মাথা নড়ল। আর এর ভিতরে তো আবার বাংলাদেশের ডিপ স্টেট আমেরিকা এবং
পাকিস্তান সহ আপনার টার্কির 17 জন সিনিয়র গোয়েন্দা সংস্থার লোক যখন ব্যাঘরে প্রাণ হারালেন, তখনই বুঝা গেলেন যে খেলা খতম হয়ে গেয়া। ইন্টারন্যাশনাল মিডিয়া এখন শেখ হাসিনাকে নিয়ে হই হই রই রই সেই আগের মতো শুরু করেছিলেন। যেসব পত্রিকা গত 15 বছরও শেখ হাসিনার সাথে ইন্টারভিউ নিতেন না, মানে নিতেন, কেউ কেউ হয়তো অল্প স্বল্প টাইম দিতেন, এইভাবে না। আর এখন ওনারা সবাই ক্যামেরা, মোবাইল, হাতে হারিকেন, কলম নিয়ে বসে আছেন, কখন শেখ হাসিনা একটা ওয়ার্ড বলবেন আর ওইটাকে ওনারা প্রচার করার জন্য। কারণ ওনারাও বুঝে গেছেন যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ঠিক সেটাই বুঝিয়ে দিচ্ছেন যে আর বেশি দেরি নেই, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে আবারও ফিরে আসবে। আর তাই আমি বলেছি হঠাৎ করে, আসলে এটা হঠাৎ নয়, গত 14 মাসের আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আজকের এই পজিশনে আবার আওয়ামী লীগকে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল লবির কাছে আবার তুলে ধরতে পেরেছেন। কারণ যখনই আপনার জাতিসংঘ কি করেছে, আইসিটি কোড যেটা ক্যাঙ্গারু কোড এরা কি করছে, এগুলো যখন পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে পেরেছেন, তখনই চলে এসেছে। আর এর জন্য অবশ্যই বাংলাদেশে মবের শিকার হয়ে মরেছেন, জেলখানায় আছেন, এরকম হাজারো নেতা কর্মীদের আর্তনাদ ইন্টারন্যাশনাল কানে সেটা ঢুকা শুরু করেছে। এবং আপনারা দেখেছেন যে 6টা মানবাধিকার সংগঠন এর আগে বিবৃতি দিয়েছিল, এবং আইএসআইটি বা সম্মত এরকম আরেকটা মানবাধিকার সংগঠন আমেরিকার, তারাও বলেছে যে শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প হবে না। এই কথাগুলো যখন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখতে পারলেন, তখনই ইন্টারন্যাশনাল মিডিয়া ঝাঁপিয়ে পড়লেন আমাদের জননেত্রী শেখ হাসিনার বক্তব্য নিতে। আর এখন আপনারা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে আপনার জঙ্গিগুলা কে কি করছে সেগুলার নিউজ আস্তে আস্তে সব ভেসে আসছে। এবং আগামী হয়তো 15 থেকে 1 মাসের ভেতরে, 15 দিন থেকে 1 মাসের ভেতরে মেসাকার অবস্থা হবে দেখেন বাংলাদেশের নিউজ মিডিয়াতে, যে সব নিউজে এই জঙ্গিদের উৎপাত সমস্ত কিছু আস্তে আস্তে লেখা শুরু হবে, এবং সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া দিয়েই শুরু হবে, এবং শেষ হবে বাংলাদেশের মিডিয়া দিয়ে। এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছাবেন, আমরাও হাসবো, বাংলাদেশও হাসবে। সিকিউরড বাংলাদেশ উইথ শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।